আসসালামু আলাইকুম। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী তার গ্রেফতারের মধ্যে দিয়ে দুই তিনটা জিনিস খুব ক্লিয়ার সামনে চলে আসছে কিনা আপনারা একটু বিবেচনা করবেন। আমরাও সেই বিষয়গুলোর দিকে আপনাদেরকে নজর দেবো। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে ডিবি গ্রেফতার করেছে, ডিবির হাই প্রোফাইল টিম গ্রেফতার করেছে। আমি কোনো কোনো নিউজে দেখলাম ডিবির প্রধান তিনি নিজে এই অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। এবং একজনের একটা ফেসবুক পোস্ট দিয়ে আমি আপনাদের সাথে এই আলোচনাটা শুরু করি। তিনি হচ্ছেন আমার দেশের সাংবাদিক, আমার দেশ পত্রিকার সাংবাদিক এম আবদুল্লাহ। তিনি লিখছেন, ঈদের আগের দৈনিক আমার দেশে রিপোর্টিং প্ল্যানিং মিটিংয়ে আলোচনা হলো 111-এর খলনায়ক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী কোথায় তা নিয়ে রিপোর্ট করব ঈদের পরে। আজ পত্রিকা অফিস খোলার আগেই ভোরবেলা সন্ধান মিলল আমার এলাকার বিনা ভোটের সাবেকই গুণধর এমপি সাহেবের। তারেক রহমান কিছুই যে ভুলেননি, ছাড় দিলেও ছেড়ে যে দেবেন না তা জানান দিলেন। দেখা যাক কতদূর যান বা যেতে পারেন। দর্শক, আমার স্মৃতি টেনে নিয়ে যাচ্ছে 111 গভর্নমেন্টে। 111 গভর্নমেন্টে আমলা থেকে রাজনীতিবিদ, চিকিৎসক থেকে সাংবাদিক, সরকারি অধিদপ্তর, সরকারি প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সরকারি মন্ত্রণালয়, সরকারি উপদেষ্টা, ইভেন দো কোনো টেলিভিশন চ্যানেল, কোনো টেলিভিশন অফিস তটস্থ থাকতো মাসুদউদ্দিন চৌধুরীর নামের উপরে। সে সময়ে একতরফা শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন 9 ডিভিশন। খুব সহজভাবে আমরা যেটা বুঝি যে সাভার যে ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টের চিফ মাসুদউদ্দিন চৌধুরী। এবং মাসুদউদ্দিন চৌধুরী 111 সরকার আসায় তিনি একেবারে অকণ্ঠ সমর্থন দিয়েছিলেন। আমরা নিউজে যা দেখলাম, সংক্ষেপে আপনাদেরকে তাও জানাই যে তাকে গুলশান বসুন্ধরা বাসা থেকে, বাড়িধারা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে, সকালে সেটা প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে 6টি মামলা আছে বলা হচ্ছে। 111 গভর্নমেন্টের সময় আমাদের স্মৃতি টকবক করছে। আমার এমনও মনে আছে মাসুদউদ্দিন চৌধুরীর নাম লিখায় তার ডেজিগনেশন লিখতে গিয়ে ভুল হয়েছিল। সেই ভুলের খেসারত দিতে হয়েছে অনেক সাংবাদিককে। অনেকের অফিসে গিয়ে সিনিয়র অফিসাররা সেই সময়ের এমন তটস্থ পরিবেশ তৈরি করেছিল যে মাসুদউদ্দিন চৌধুরী যেন পিতা, জাতির পিতা, তার নামটা কেন ভুল হবে। আর এর বাইরে তিনি সেই সময় যে কমিশনের প্রধান ছিলেন, বাড়িধারা ডিওএইচএস থেকে গ্রেফতার করা হয়েছে মাসুদউদ্দিন চৌধুরীকে। 111 গভর্নমেন্টে উনি সে সময়কার গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। এবং এই গুরুতর অপরাধ দমন সংক্রান্ত সমন্বয় কমিটি তখন একটা জলজন্ত আজরাইলের নাম ছিল, জলজন্ত জমের নাম ছিল। বাংলাদেশের ডাক সাইটে ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের কর্তারা এই নামে শুনলে পরেই তাদের গায়ে জ্বর উঠত। কারণ কি? কারণ হচ্ছে যে সেই প্রতিষ্ঠান, এই যে অপরাধ দমন সংক্রান্ত, গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, এই কমিটির মাধ্যমে সেনা কর্মকর্তাদেরকে দিয়ে বড় বড় ব্যবসায়ীদেরকে, বড় বড় রাজনীতিবিদদেরকে বিশেষ জায়গায় ডেকে নেওয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ ছিল তাদেরকে ডেকে নিয়ে প্রথমে তোমার কাছে এত টাকা আছে, এত টাকা সরিয়েছো, এখান থেকে এত খেয়েছো, এর টাকা তোমার কাছে আছে। বহু ব্যবসায়ীর সঙ্গে এই গত 17-18 বছরে আমাদের জীবনে বহু ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে, যারা বলেছেন তারা এই যে সেলটা ছিল সমন্বয় কমিটি, জাতীয় সমন্বয় কমিটি, সে মাসুদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সেখানে ডেকে নেওয়া হতো। তারপর 2, 4, 5, 10, 50 কোটি, কখনো কখনো মানে ক্ষেত্র বিশেষে এই টাকার পার্থক্য হতো, সেই টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। টাকা না দেওয়া পর্যন্ত অমানবিক, একেবারে ভাষায় বর্ণনা করানো হয় না এমন ধরনের, একেবারে যুদ্ধকালীন যে ধরনের সিচুয়েশন তৈরি করা হয় শত্রুকে ধরার পর, সেই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে বহু মানুষকে যেতে হয়েছে। হ্যাঁ, ছিল তখন অন্যায়কারীরা ছিল, কিন্তু অন্যায়কারীদের উসিলায় তখন অনেক সাধারণ ব্যবসায়ীরাও এই মাসুদউদ্দিন চৌধুরীর সেই গুরুতর অপরাধ সংক্রান্ত সমন্বয় কমিটির রোষানলে পড়েছেন। এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গ। আমরা যে পোস্টটি, সাংবাদিকের যে পোস্টটি ধরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যে তিনি বলছেন যে তারেক রহমান কিছুই ভুলেননি, তারেক রহমানের সব মনে আছে, যে জায়গাটায় উল্লেখ করেছেন যে তারেক রহমান কিছুই যে ভুলেননি, ছাড় দিলেও ছেড়ে যে দেবেন না তা জানান দিলেন।
আপনারা সবাই জানেন তারেক রহমানকে 111 সরকারের সময় তারেক রহমান, আরাফাত রহমান, কোকো, খালেদা জিয়া, শেখ হাসিনা সবাইকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তারেক রহমানের উপরে শারীরিক যে অমানবিক নির্যাতন হয়েছিল, যার কারণে তিনি হাঁটতে চলতে পারতেন না, তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে, সেই ব্যথা হতো এখনো তিনি ভোগেন কিনা সেটাই এই সাংবাদিক হয়তো নির্দেশ করেছেন যে তারেক রহমানের উপর, সেটা তো বিচার বহির্ভূত অত্যাচার ছিল, বিচার বহির্ভূত বেআইনি কাজকর্ম ছিল। 111 গভর্নমেন্টের পরপর শেখ হাসিনার 8-এর সরকারের 9-এর সরকারের কথা আপনাদের মনে আছে কিনা? আমরা তখন আলোচনা করতাম শেখ হাসিনা তার পার্লামেন্টে এমপি হিসেবে সংস্কারপন্থী কিছু মানুষকে, যারা সংস্কারপন্থী তার বিরোধী ছিল, মনোনয়ন দিয়েছিলেন, খালেদা জিয়াও দিয়েছিলেন। আজকের মেজর হাফিজউদ্দিন আহমেদ যিনি স্পিকার, তিনিও সংস্কারপন্থী অংশের মহাসচিব থাকার পরও খালেদা জিয়া 8-এর নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছিলেন। এরকম মনোনয়ন দিয়েছিলেন, তখন বলা হতো শেখ হাসিনা, সে ওই যে ইংরেজিতে বলতেন সরঞ্জিৎ সেনগুপ্ত, ফরগিভ বাট নট ফরগেট, মানে শেখ হাসিনা ক্ষমা করে দিতেন কিন্তু ভুলতেন না। সেই একই রকম একটা আবহ আমরা কি মনে করতে পারি যে ক্ষমতার আবহে থাকলে পরে রাষ্ট্রনেতারা তারা ভুলে যান না তাদের উপর দিয়ে কখন কে কি করেছে। এবার আসেন এই সূত্র ধরে, গতকালকে আমি একটি আলোচনায় আমি বিএনপি নেত্রী সৈয়দা আসিফা শফি পাপিয়াকে জিজ্ঞেস করেছিলাম 111 সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকার 111 বিরুদ্ধে ওই যে আমি মাসুদ্দিন চৌধুরী যে সেলের সমন্বয়ক ছিলেন, যে কমিটির সমন্বয়ক ছিলেন, তখন যেসব অত্যাচার নির্যাতন হয়েছে আমরা আরো দেখেছি, আমি আমাদের মাঠ পর্যায়ে দেখেছি, আমরা ভালো ভালো সামাজিক উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছিল জেলা পর্যায়ের যারা মাসুদ্দিন চৌধুরীর এই সমন্বয়ক টিমের মেম্বার ছিলেন তাদের মাধ্যমে। আমরা দেখেছি বহু সামাজিক বড় বড় প্রোগ্রাম জেলা পর্যায়ে, জেলা কমান্ডাররা, জেলার দায়িত্বে থাকা অফিসাররা তারা উপজেলা পর্যায়ে কিভাবে টাকার জন্য লোভী হয়ে পড়েছিল। সেই লোকগুলোকে শেখ হাসিনা সরকার কখনো বিচারের আওতায় আনেনি। শেখ হাসিনা সরকার খুবই স্বাচ্ছন্দ্যে ফখরুদ্দিন আহমেদ, মইনুল আহমেদ তাদেরকে দেশের বাইরে যেতে দিয়েছেন এবং তারা এখনো দেশের বাইরে আছেন। বাট সেই গভর্নমেন্টের বেআইনি কাজ, বেআইনি উদ্যোগ, অন্যায়, অপরাধ কোনো কিছুই আইনের আওতায় আসেনি। বাট আজকে 18 বছর পরে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন এবং তার সময়ে 111-এর বিচার প্রক্রিয়া শুরু হতে পারে, আজকে যদি এমন হয়ে থাকে কোনো কারণে শেখ হাসিনা সরকার যে কারণে 111 সরকারের বিচার করেনি, তারেক রহমান এখন সেই একই কারণে ইউনূস সরকারের বিচার করবে না বা করছে না, কিন্তু আবার 18 বছর, 28 বছর বা 38 বছর পরে এই ইউনূস সরকারের যারা ক্ষমতায় থেকে 111 গভর্নমেন্টের চোখ কয়েক গুণ পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, তারাও যে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না তার কি প্রমাণ আছে? মাসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 8টি মামলার কথা বলা হচ্ছে। আমি এই মামলা সম্পর্কে জানতে মোটেও আগ্রহী না, কারণ হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকে পাবলিক পারসেপশন যা আছে মাসুদ্দিন চৌধুরী তখন দুর্দান্ত প্রতাপশালী লোক। এই লোক পরে শেখ হাসিনা সরকারের কৃপায় তিনি 6টা বছর 3বার সময় বাড়িয়ে তিনি অস্ট্রেলিয়া হাই কমিশনার ছিলেন। তিনি এরপরে আরো নাটকীয়ভাবে আওয়ামী লীগের নমিনেশন চান, শেখ হাসিনা পথ ধরিয়ে দেন, যে জাতীয় পার্টিকে তিনি কলকাঠি নাড়তেন জাতীয় পার্টি থেকে নমিনেশন নিতে, জাতীয় পার্টিতে গিয়েই নমিনেশন নিয়ে দুইবার এমপি হন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়ে যান। ফলে সেই টাইপের মানুষ আজকে গ্রেফতার হয়েছেন। আমি শুধু দেখছি যে অদূর ভবিষ্যৎ, যে এই যে পাপ যে বাপ কেউ ছাড়ে না, এবং আজকে সাদামাটা চোখে কোনো কোনো অন্যায়ের হয়তো বিচার এড়িয়ে যাবে, পুলিশ হত্যার বিচার এড়িয়ে যেতে পারে, কিন্তু ইতিহাস কি প্রমাণ করে? যেগুলো কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে প্রকৃতি ছাড়ে না, ইতিহাস ছাড়ে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। সেই সাথে এইটুক প্রশ্ন করে রাখি, মরণোত্তর হোক, কোনোভাবেই হোক, যতটুকু অন্যায় যার আছে সেই অন্যায় তো সে শাস্তি পাওয়ার কথা। মাসুদ্দিন চৌধুরী যদি 111 গভর্নমেন্টের অন্যায় অপরাধের কারণে এখন শাস্তির মুখোমুখি হয়ে থাকে, ফখরুদ্দিন আহমেদ বা মইনুল আহমেদ তাদের জন্য কি একই রকম ফলাফল অপেক্ষা করছে?